থাইল্যান্ড হলো সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের মধ্যে একটি। কেউ এখানে আসে দ্বীপ এবং সৈকতের জন্য, আবার কেউ আসে উষ্ণ ট্রপিক্যাল দেশে শীতকাল কাটাতে। কিন্তু আরেক পর্যটন বিকশিত হয়েছে প্রাপ্তবয়স্ক ছুটি, বৈধতা ও লম্পট থাই মহিলাদের সম্পর্ক। এই পর্বে আমি থাইল্যান্ডের দুইটি প্রধান পার্টি শহর ব্যাংকক এবং প্যাটায় যাব, যেখানে আমি প্রলোভনের শিল্পের ব্যাপকতা দেখে অবাক হয়ে যাব। বন্ধুরা, রাতের ক্লাবে পরিচয় হওয়া, মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলা। সম্প্রতি আমি আমার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম। পুরুষকে ধরছে, দেখো ধরছে নিয়ে যাচ্ছে। এমন একটি লিফট। গাভিদু আবার বলো দয়া করে। গাভিদু আবার বলো। আহা, এটা তো ফ্রি টেস্ট। আজ আমরা থাই রুলেট ও খেলব সবসময় বুঝতে পারা যায় না আপনার সামনে কি আছে, ছেলে অথবা মেয়ে। জানব কেন অনেক থাই চান থাই মহিলায় পরিণত হতে? হ্যাঁ, এটা কি? এটা এখানে কখনোই অনুমান করা যায় না। এটা কি জানো? এখানে একটা ফাঁদ আছে। এখানে ছেলেদের জন্য কাজের জন্য তাদের ভোট করে তোলে। এছাড়াও আমরা দেখব কিভাবে থাইল্যান্ড হোল্যান্ডে পরিণত হতে চেষ্টা করছে। দোকানগুলো প্রতিদিনই খোলে। ইলেকট্রনিক সিগারেটগুলো ট্রান্সরা গাঁজা টানছে ইলেকট্রনিক সিগারেট। পুলিশ যেন পাশে পেট্রোল করছে। একটা পর্যটন শহর আছে, সেখানে সবকিছুই পেমেন্ট করা হয়েছে। শেষে আমরা জানব কেন কঠোর থাই জেলে যেতে হয়। তাদের চারপাশে সব জায়গায় রাজাদের পোর্ট্রেট আছে, কারণ থাইরা রাজাদের দেবীয় শক্তিতে বিশ্বাস করে যে তারা এখন সব জায়গায় নত হচ্ছে। প্রধানমন্ত্রীকে গাল দেওয়া। প্রধানমন্ত্রী সমালোচনা। সাবধানী, এখানে মিকিং চীন এবং রাশিয়ার মতো একই স্কিমে কাজ করে। তাহলে যদি তুমি রাজার স্মৃতিস্তম্ভে সই করো অথবা বুদ্ধ 200 বছর ধরে, তুমি এটা করতে পারো। এখনো অনেক মজার কিছু হবে, তাই আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো, যেখানে আমি ওভা কারমানভ নামে রেজিস্টার। চল করি। এটি প্যাটায়া, থাই অশ্লীলতার রাজধানী এবং দেশের অন্যতম বৃহত্তম রিসোর্ট। মহলটা আমি সবচেয়ে প্রধান রাস্তায় একটা থাকার জায়গা ভাড়া নিয়েছি। রাতে এখানে খুবই শোরগোল হবে, কিন্তু দিনে শান্ত থাকবে। এটা সব আমার জন্য। যদিও থাই মেয়ের নেই, এখানে সত্যি বেডরুম আমার জন্য একা। 2 দিনের জন্য $3-5। সংক্ষেপে, রুমটা এতটাই খারাপ অবস্থায় ছিল এবং এটা পুরো মুভমেন্টের খুব কাছাকাছি। কত কিছু আছে তা ভয় লাগে। এখানে যা ঘটছিল দেখে মনে হচ্ছে তার বয়স 400 বছর কমপক্ষে। 2000 মানুষ পার্টি করছিল, আর মালিকরা তো একদম চিন্তিত নয়। এই ধাকনাটা লালাপে হবে, কিছুটা খেলে দেওয়া হচ্ছে, কিন্তু মশারা এই ফাঁকগুলো দিয়ে ঢুকে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বিছানায় যা ঘটেছিল। উফ, ভয়ঙ্কর। কিন্তু যাই হোক, এই বিছানায় আমি বিশেষভাবে ঘুমাইনি। পাড়াপড়শিরা যখন টেবিল থেকে ফিরে আসে তখন সবাই ঘুমাচ্ছে। রাতে প্যাটায় ঘুমানো বোকামি, আর অন্ধকার হওয়ার সাথে সাথে আমি হাঁটতে বেরিয়ে পড়লাম। দৃষ্টি পেয়ে সবকিছু বেশ ভালো মনে হচ্ছে। রিসোর্ট, মানুষেরা সীসা খাচ্ছে, লাইভ বক্সিং ম্যাচ দেখছে, রাস্তায় সোজা ট্যাটু করাচ্ছে এবং এমনকি গুলির খেলা খেলছে। কিন্তু এটা প্রথম 2 মিনিট। তৃতীয়টিতে আমাকে ইতিমধ্যেই অশ্লীলতা প্রস্তাব দেয় এবং তা সস্তা। What is it? Big Pog Show. Oh my god. And how much is it? You budget 500 baht, wedding free.
এই শিশুদের জন্য নয় অনুষ্ঠানে থাই মহিলারা মঞ্চে খুব অশ্লীল কাজ করে। আমি তালিকা করতে চাই না, কিন্তু একটি অপশনে মেয়ে সিগারেট টানছে, কিন্তু মুখ দিয়ে নয়। Ужас. And I can make sex with them. Everything. With these girls. Oh my god. কিন্তু থাই মেয়েদের পাশাপাশি এখানে এমন ক্লাবও আছে যেখানে রাশিয়ানরা কাজ করে। এখানে পুরো একটি রাশিয়ান এলাকা আছে। সুন্দরী মেয়েরা যারা আনুষ্ঠানিকভাবে নৃত্যশিল্পী তারা ক্লাবে কাজ করে, কিন্তু যারা ক্লাবে কাজ করত লেঙ্গেনের সারণেটকেতে পড়ে গেছে। বিদেশিদের পরিচিতি হওয়া সময় কাটানো। এটা একটা রাশিয়ান কোণ হয়ে যাচ্ছে। সুন্দরী মেয়েরা যারা আনুষ্ঠানিকভাবে নৃত্যশিল্পী তারা ক্লাবে কাজ করে, কিন্তু যারা ক্লাবে কাজ পায়নি তারা নদীর তীরে সারিতে দাঁড়িয়ে বিদেশিদের সাথে পরিচিত হচ্ছে। এটা আমার জন্য একটু শখ। এভাবে তারা নদীর তীরে দাঁড়িয়ে আছে, একটার পর একটা, একে অপরের থেকে প্রায় 2 মিটার দূরে, এবং তারা কয়েকশো মিটার ধরে দাঁড়িয়ে আছে যেখানে। এটা তো ভয়ঙ্কর। থাইল্যান্ডে অফিসিয়ালি যৌনকর্ম নিষিদ্ধ, কিন্তু মনে হচ্ছে পুলিশ চোখ বন্ধ করে রাখে যদি তারা এরকম কিছুতে পড়ে। আমি প্রায় 500 মিটার হাঁটলাম এবং সেখানে পর্যটক পুলিশের একটি পোস্ট আছে। এটা তো, এবং কানারিকা তারা এখানে দাঁড়িয়ে আছে। থাইল্যান্ডে যৌনকর্ম সাধারণ বিষয়। আমি অবাক হব না যদি এখানে নদীর তীরে অনেক পরিবার এবং শিশু আছে। প্রেমের কর্মীরা নিজেদের জন্য ক্লায়েন্ট খুঁজছে। অসংখ্য, কোনো এক পরিমাণ। আমি কত হাঁটলাম জানি না। নদীর তীরে 500 মিটার, তাদের সংখ্যা 100-র বেশি। আমি ঠিকই দেখেছি। অনুযায়ী আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে থাইল্যান্ডে 300,000 যৌনকর্মী আছে। এখানে ক্লায়েন্টের তো একদম শাস্তি দেয় না, শুধুমাত্র অপ্রাপ্তবয়স্কদের সেবার জন্য। এর জন্য শুধু একটা জরিমানা। তারা কাছে আসে, ছোঁয়ার চেষ্টা করে, কথা বলে, প্রশংসা করে, কিন্তু আমি লজ্জা পাচ্ছি। ইনার্শিয়ালি কেমন যেন। অনুভূতির দিক থেকে আমি চেষ্টা করছি দূরে থাকতে, ফুটপাথের কিনার দিয়ে হাঁটছি। এমন কথোপকথনের জন্য আমি প্রস্তুত নই। থেকে আমি বিস্তারিত বলবো না, কিন্তু একদম 1.5 থেকে মানে প্রায় $500। চলুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে যাই, যা রাতের বিনোদনের জন্য থাইল্যান্ডে কোনো অংশে কম নয়। যখন প্রথমবার এই রাস্তায় এলাম অবাক গিয়েছিলাম। আমার চোখ এতটা ছড়িয়ে পড়েছিল যে আমি মনোযোগ দিতে পারছিলাম। আমি বুঝতে পারছি আমারও একই অবস্থা, কারণ রাস্তায় এই নগ্ন মানুষগুলো থাকবে। এটা ইদর। সে গত বছর ব্যাংকে চলে এসেছে এবং যা ঘটছে তা নিয়ে অবাক হচ্ছে। এখানে আরো অনেক ম্যাসাজ সেলুন আছে, ম্যাসাজের মতো। আর তোমাকে সরাসরি ধরে ফেলে একজন পুরুষকে ধরছে। দেখো, ধরছে নিয়ে যাচ্ছে। দয়া করে এগিয়ে যান। না, এটা হৃদয় দিয়েছে। আমি হৃদয় ভেঙেছি। ব্যাংকে ম্যাসাজ সেলুনগুলো আছে এবং সেখানে সবসময় কিছু নিষিদ্ধ নয়। এখানে প্রায়ই ম্যাসাজ করতে আসেন। এমন 2 ঘন্টার ম্যাসাজের দাম হবে মাত্র $3। সবচেয়ে দামি বিশেষ অ্যারোমা তেল সহ $200। বয়স্কদের ম্যাসেজ সেলুন চিনতে অসুবিধা না। হালাত পরা মেয়েদের দিকে আকৃষ্ট হয়। কিছু জায়গায় তারা পথচারীদের সাথে লেগে যায়। কাউকে দোষারোপ করতে চাই না। এই মেয়েগুলো প্রথমে ম্যাসেজ থেরাপিস্ট। আমি বুঝতে পারছি এখানে এমন একটি জায়গা। এটা করতে পারেন, দয়া করে। আপনি কি আবার করতে পারেন? এটা ফ্রি, বিনামূল্যে। আমি বুঝতে পারছি এটা এমন এসেছো বিয়ার খেয়েছো, গিয়েছিলাম, সেক্স করেছি, তাহলে আবার বিয়ার খাচ্ছো।
ব্যাংকক লাখ তাকে নিয়ে গেছে এবং এখন আর ছাড়বে না। আমি আপত্তি নেই, কিন্তু আমাদের সামনে ঘটছে। একজন মেয়ের তো বিশাল স্তন বেরিয়ে পড়লো, আর সে তো লজ্জা পর্যন্ত পেল না। তারা যখন ক্যামেরা দেখে জিনিস যা তারা ঢেকে রাখে তা হলো তাদের মুখ। সবকিছুই এই চিন্তায় নিয়ে আসে যে তারা কিছু অবৈধ কাজে জড়িত, অথবা বাবার সামনে লজ্জা পাচ্ছে। এভাবে বা ওভাবে সাইনবোর্ডে নিষিদ্ধ সেবাগুলোর বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি, কারণ যৌনকর্ম অফিসিয়ালি নিষিদ্ধ। মানে এখানে এমন একটি জায়গা আছে যেখানে তুমি যা চাও তা পাবে। নতুন যৌনকর্মীদের একটি অংশ, আমি মনে করি সব জায়গাতেই। আমি মনে করি প্রতিটি জায়গাতেই, কারণ অন্যথায় এটা এত লাভজনক ব্যবসা হতো না। একই পরিস্থিতি সব এবং প্রাপ্তবয়স্কদের খেলনার ক্ষেত্রেও। এগুলো বিক্রি করা নিষিদ্ধ, তারা এটা সরাসরি নসি নোংরা রাস্তায় করছে। থাইল্যান্ডে সব প্রেমী বিক্রয়যোগ্য নয়, এটি নিকিতা। সে ব্যাংকে থাকে প্রথমে এরকম কিছু পরিকল্পনা করেনি। থাইল্যান্ডে প্রথম দিনেই সে একজন থাই মেয়ের সাথে দেখা করে এখন মাস তার সাথে বসবাস করছে। মেয়েটির সাথে আমাদের পরিচয় হলো, এটা মজার গল্প, আমরা পরিচিত। যখন আমি তুরস্কে ছিলাম, আমি তুরস্ক থেকে উড়ে যাচ্ছি। আমি টিন্ডারে লিখেছিলাম আমি তুরস্কে নেই, আমি ব্যাংকে আছি। শেষে আমি এসে পৌঁছালাম, তুমি ব্যস্ত। সংক্ষেপে আমরা ক্লাবে আছি, তারপর 2টায় আছি। সে বলছে তো বাড়ি যাব। দেখ, এটা হলো সে একবার বলেছিল ইংরেজিতে তুমি থাকবে। এমন কিছু নয় যা আমার বোঝার মধ্যে কিছু বোঝায়। তো মানে হ্যাঁ, শুধু একটু ঘুমাতে। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম। আমি মনে করি শুধু ঘুমাতে। আমরা শিশির তার কাছে পৌঁছালাম, তো ঘুমাতে যাব। আর আমি শুধু আসলে শুয়ে পড়লাম, এভাবে 2 সেন্টিমিটার দেওয়ালের দিকে মুখ করে, এভাবে পাশে ঘুমানোর। কিন্তু শেষে আমরা ঘুমাইনি, স্পষ্টতই সে সেখানে আমাকে ঘুমাতে দেয়নি। এবং এভাবে সংক্ষেপে প্রথম দিন থেকেই আমি হোটেলে একবারও ঘুমাইনি। আমরা তার কথা বলছি। হ্যাঁ, সে বলছে অসাধারণ মহিলা। এলে আবার বিশ্বাস করুন। আরে হ্যাঁ, বয়সী বড় হয়তো, হ্যাঁ রাশিয়ান ছেলের জন্য টাইকোর সাথে পরিচিত হওয়া সহজ। হ্যাঁ একদম। কেন? তাদের সম্পর্ক এমন। হ্যাঁ, আসলে সব এশিয়াদের মধ্যে যদি আপনি রাশিয়ান হন, চীনে যদি আপনি রাশিয়ান হন, তাহলে সব আপনি সেখানে সেরা বন্ধু। রাশিয়ান নাকি আসলে সাদা? চীনে ঠিক রাশিয়ান, এবং মোটামুটি সাদা মানুষের প্রতি একটা উষ্ণ সম্পর্ক থাকবে। আর যদি আপনি রাশিয়ান হন, তাহলে আপনি বিশ্বের সবচেয়ে ভালো মানুষ। যদি জাপানে হয়, হয়তো তেমন হবে। চীনে হয়তো তেমন হবে। কোরিয়ায় মেয়েরা অপরিচিত, যেমন জাপানে। এখানে যেমন আপনি রাতে ক্লাবে আসেন, সেখানে আপনি আসলে কিছুই বলতে পারেন না। আপনি শুধু সুন্দর, তার গুরুত্বপূর্ণ নয়। নয় ডাইকার সাথে সে হাসল এবং তুমি তার সাথে কথা বলা শুরু করেছ। সে তোমাকে বলবে, ওহ নাইস টু মিট ইউ, আমার রুমে এসো। ভিক্টর ফুকেট দ্বীপে থাকে এবং বলে, থাইল্যান্ডে 2টি বিপদ আছে, চতুর মহিলারা যারা সারপ্রাইজ নিয়ে আসে এবং বন্যপ্রাণী। তাদের এই মুরগিটা ছুঁড়ে দাও টুকরো। আর তারা সরিয়ে নেয়, গিলে ফেলে। সেখানে তারা ক্ষুধার্ত না, ক্ষুধার্ত হলে আক্রমণ, ভরা থাকলে আদর। না, কিন্তু ভয় দেখাতে চাইছে না। আমি বলবো না যে আমি ভয় পাই না, আমিও ভয় পাই, কিন্তু তেমন বেশি নয়। সে তো পুরোপুরি শান্ত। চমক নিয়ে আসা মেয়েদের কথা বলা হচ্ছে, ট্রান্সজেন্ডারদের কথা বলা হচ্ছে, যাদের থাইল্যান্ডে খুব বেশি সংখ্যা। এখানে ছেলেদের জন্য তারা এই কাজের জন্য বড় হয়। কোনো একটা ছেলেকে সবচেয়ে সুন্দরকে বেছে নেয়, সব অপারেশনের জন্য স্পন্সর করছে। হরমোনে তাকে কি পর্যটন শহরে কাজ করতে পাঠানো হয়, যেখানে যৌনকর্মে জড়িত হতে হয়। হ্যাঁ, বিশেষভাবে। ওহ কি অবিশ্বাস্য। আরে সে পুরো পরিবারকে খাওয়ায়, ঘুরে বেড়ায়, সবসময় বুঝতে পারবে না সামনে মানুষটি আছে। সে কোন? এটা কে? এটা এখানে কখনোই অনুমান করতে পারবে না এটা কে। জানো, এখানে একটা ফান আছে। এটা ব্যাংকক প্রতিটি পদক্ষেপে চমক। সব আমি বুঝি এটা কি জাদু। ব্যাংকক বিশ্বের প্রধান এলজিবিটি কেন্দ্রগুলির মধ্যে একটি। এভাবে তাইটার একটি জেক্লারের চিত্র। কিন্তু এখানে অনেকেই লিঙ্গ পরিবর্তন করেছে এবং তাদের প্রতি মনোভাব পুরোপুরি স্বাভাবিক। Ну, как бы это везде намного... так или нет, пока что в некоторых как бы заведениях, но как бы говорят, что будет везде. তাহলে আসলে সেখানে ছেলে এবং মেয়ে উভয়ই যেতে পারে, তাই না? হ্যাঁ, তুমি নিজেকে কিভাবে চিহ্নিত করো?
তুমি তো ঢুকলে না, দেখলে না সেখানে কি আছে? আমি সমানত। এটা করা উচিত ছিল। হয় সেখানে সবকিছুই আছে। আহো, এটা হ্যাঁ। হ্যাঁ, থাইল্যান্ড গ্রহণের দেশ আমার মতে। এখানে তুমি যেই হোক না কেন, কেউ তোমাকে একদমই দমিয়ে রাখবে না। সবাইকে পরজা নেই, তুমি যা চাও তোমার মাথায়। মুখ্য বিষয় অন্যদের ক্ষতি করো না। থাইল্যান্ডে লিঙ্গ পরিবর্তনের অপারেশন অন্য কোথাও থেকে বেশি হয়, কিন্তু একটাই অপারেশন যথেষ্ট নয় এবং পুরোপুরি একজন মহিলা হতে হলে আরো অনেক পরিশ্রম করতে হবে। যদি কেউ থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছে, আপনি যদি অজান্তে মজায় পড়তে না চান, মনে রাখবেন পায়ের কাঁধের এবং উচ্চতার নজর দিন। কণ্ঠস্বর শুনতে পারেন, কারণ কণ্ঠস্বর পরিবর্তন করেন। সেখানে বলুন, হ্যালো, আমি কি আপনার নম্বর জানতে পারি? এবং তারা আপনাকে বলবে, হ্যাঁ অবশ্যই। দারিদ্র্য উন্নতির জন্য থাই নারীদের রাতের ক্লাবে কাজ করা একমাত্র উপায় নয়। অনেক থাই নারীর লক্ষ্য ইউরোপীয়দের সাথে বিয়ে। এখানে আরেকটি প্রথা আছে। এখানে অনেক বয়স্ক পুরুষ তরুণী মেয়েদের সাথে সব জায়গায় আছে। এখানে সুপার সাধারণতা। আপনি ক্যাফেতে যেতে পারেন এবং সেখানে একসাথে 2-3 জন বয়স্ক পুরুষ থাকবে তরুণ থাই নারীদের সাথে। তারা বয়স্ক পুরুষদের বিপরীত। সংক্ষেপে, হ্যাঁ, কিছু মানুষের তো অলরেডি বাচ্চা আছে, মানে তারা সত্যিই তাদের সাথে এখানে থাকে। রাশিয়ায় এমন প্রথা আমাদের মতো নয়। এটা খুব একটা দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে হয়। এটা এতটাই আড়ালে, হ্যাঁ, এবং তাৎক্ষণিকভাবে কিছু ঘৃণা হয়, কিন্তু এখানে সবাই এতটাই অভ্যস্ত হয়ে গেছে, কারণ সব জায়গায় আছে, মানে আপনি যেখানেই যান। তাহলে দেখ, যদি আমাদেরও সবাই এমন কিছু স্বপ্ন দেখে এবং এটাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে, তো কেন মিথ্যা বলবো? আসুন এটা মেনে নিই, এবং যারা চাইবে তারা এভাবে বার্ধক্য কাটাবে। তুমি চাও এই মেয়েকে বিয়ে করতে হলে তার বাবা মায়ের কাছে আসতে হবে। যেমন আমাদের এখানে বিয়েতে প্রতি কিভাবে 1000 রুবল। তোমাকে বাবা মায়ের কাছে যেতে হবে, এটা চাইতে হবে এবং কিছু দিতে হবে। বরুতল সেখানে $20,000। হ্যাঁ, সম্ভবত। ফিরে থাইল্যান্ড প্রথম দেশ উঠেছে মাদকদ্রব্য বৈধতা দেওয়া হয়। এগুলো বিক্রি করা যায় চিকিৎসার উদ্দেশ্যে। বাইরে ধূমপান করা যাবে, কিন্তু এই 2 পয়েন্টে প্রায়ই গুরুত্ব দেওয়া হয় না। কিভাবে এই দাদু বিক্রির জন্য গাঁজা বানাল? গ্রীষ্ম থেকে পুরোপুরি বৈধ করা হয়েছে। পুলিশ স্টেশনগুলো প্রতিদিনই খোলা হচ্ছে। থাইল্যান্ডের সব জায়গায় এখন এটা সম্ভবত এমন ব্যবসাগুলোর মধ্যে একটি যা ফুলে ফেঁপে উঠবে, মানে সত্যি প্রতিদিনই খোলা হচ্ছে। এখন রাশিয়ানরা, আমি আস্তে আস্তে শুনছি, এখানে এই বিষয়ের সাথে ব্যবসা করার জন্য জড়ো হচ্ছে। তাহলে কি সব জায়গায় ধূমপান করা অনুমোদিত? অথবা আসলে না? আসলে আমি শুনেছি যা রাস্তায়, বিশেষ করে জনাকীর্ণ স্থানে তোমাকে ধরতে পারে, এবং হ্যাঁ, কিছুটা সমস্যা হতে পারে। পর্যন্ত থাইল্যান্ডে মাদকদ্রব্যের ব্যবসা মৃত্যুদণ্ডের শাস্তির আওতায় ছিল, কিন্তু এখন পুলিশদের নির্দেশ আছে যে পর্যটকদের বিশ্রাম নিতে বাধা না দিতে, এবং পুলিশ আছে যেন নাটক। অন্য কথা, ভারী পদার্থগুলো এটাও খুঁজে পাওয়া নয়, কিন্তু বিক্রেতারা পর্যটককে ধরিয়ে দিতে পারে। জানে, খুঁজে পায়। যেখানে ব্যস্ত রাস্তা, সেখানে রাতের বেলায় সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, সেখানে প্রায় এই বিক্রেতারা থাকে। তারা পুলিশের সাথে সহযোগিতা করে। তারা সেখানে পর্যটকদের মাদক বিক্রি করে। আর্থিক কোণ থেকে পুলিশ বেরিয়ে আসে এবং সবাইকে টাকা আদায় করতে শুরু করে। তারা এই বৈপরীত্যে খেলা করে। যদি তুমি অভ্যস্ত হও যে গাঁজা কোথাও গলির মধ্যে কিছু একটা তুমি জয়েন্ট বানাচ্ছ, দেখো যেন পুলিশ না আসে। এখানে বিপরীতে সবকিছু একদম পরিষ্কার, ধোঁয়া ব্লক। তাহলে যাতে তোমরা বুঝতে পারো, গ্যাসের জন্য $2030 সর্বাধিক। এখানে বিভিন্ন ধরনের মাশরুমও অফার করে, এমনকি কিছু উড়ন্ত বেলুন থেকে আসা অদ্ভুত গ্যাসের শ্বাস নেওয়ার জন্য। কিন্তু আধাইনগত হালকা পদার্থের বিক্রেতারা এখানেই থেমে থাকেন না, এবং সোজা রাস্তায় তারা ভারী মাদক অফার করে। What price? 1 gram. এখানে কেট বিক্রি হয়, যেভাবে এগুলো হোল্যান্ডে তৈরি করা হয়। কোনোভাবেই এমন জিনিস খাবেন না, এটি বিপজ্জনক এবং খাওয়ার জন্য নয়।
থাইল্যান্ডে একটি মজার প্যারাডক্স আছে। এখানে বৈধ হালকা মাদক থাকলেও সাধারণ ইলেকট্রনিক সিগারেট, যা অন্যান্য দেশে অনুমোদিত, এখানে কঠোরভাবে নিষিদ্ধ। দণ্ডবিধির ধারা হতে পারে সর্বনিম্ন 2,000 জরিমানা, বহিষ্কার। নয় আপনি যখন চলে যাবেন তখন এটা করতে হবে, তখনও আপনাকে স্ট্যাম্পে সিল লাগাবে। 5 বছর প্রবেশ নিষেধ। সবচেয়ে ভালো বন্ধুর ইলেকট্রনিক সিগারেট পাওয়া গেছে এবং তাকে সালাম আলাইকুম। অবশেষে তারা থানায় গেল, মানে সেখানে কিছু একটা সমাধান করতে যাচ্ছিল, জানি না। সংক্ষেপে তারা থানায় গেল। থানায় পৌঁছানোর পর বন্ধুকে বলল 1,000 ব্যাট এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ভেপিং নিষিদ্ধ। জানো কেন? কেন? কারণ তামাক ব্যবসা রাজ পরিবারের অধীনে। কিন্তু আমরা থাইল্যান্ডে আছি, এখানে নিষেধাজ্ঞা উপেক্ষা করা হয়। বিক্রি হয় বেশ, প্রায় ধূমপান করা। যেমন আমার ড্রাইভার বাইকা যে তার স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা চিন্তা করে না। আসলে সে একজন অপরাধী। তার কাছে নিষিদ্ধ ডিভাইসও আছে। এখানে এক জায়গায় সব আইন ভঙ্গ হয়েছে যেগুলোর কথা আমরা বলেছিলাম। ইলেকট্রনিক সিগারেট দাম স্পাইকস, ট্রান্স গাঁজা টানছে ইলেকট্রনিক সিগারেট, এবং এভাবে পুলিশ যেন পাশে ঘোরাফেরা করছে, পেট্রোল করছে। আমাদের একটি পর্যটন শখ না, সংক্ষেপে সবকিছুই পেমেন্ট করা হয়েছে। থাইল্যান্ডের সব উপাদান এই পর্বে আসেনি। এই সফরের কিছু আমি ইনস্টাগ্রামে করেছি। সেখানে আমি অন্যান্য ভ্রমণের স্টোরিজও পোস্ট করি এবং প্রায় মেসেজের উত্তর দিই। তাহলে সাবস্ক্রাইব করো, সেখানে আমি ধোভাকার মানব। থাইল্যান্ডকে আনন্দের দেশ হিসেবে চিত্রিত করতে সাহায্য করে রাজাও। আর ক্যারিয়ারে সে 5টি স্ত্রী, অনেক প্রেমিকা এবং সন্তান পেয়েছে। এছাড়াও সে শরীরটাকে ট্যাটু দিয়ে ভর্তি করেছে, সারা বিশ্বে ঘুরে বেরিয়েছে, অনেক স্ক্যান্ডাল উপার্জন করেছে। কিন্তু তার সমালোচনা করা যাবে না। রাজা সম্পর্কে খারাপ কথা বললে দ্রুত জেলে যেতে হতে পারে। এটা টোটালিটারিজম নয়। কি কাকতাল? এটা টোটালিটারিজম নয়, কিন্তু যদি তুমি রাজা স্মৃতিস্তম্ভে পেশাব করো অথবা 200 বছর ধরে তোমাকে ধরতে পারে। এটা যে কোনো থাইয়ের জন্য, রাজার জন্য। যদি তুমি অপমান করা, উল্লেখ করা, সিইউতে বলা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীকে সমালোচনা করা যায়, প্রধানমন্ত্রীকে সাবধানে সমালোচনা করা যায়। তাহলে এখানে উদাহরণ দেওয়া যায়। প্রশ্নটা আসলে এখানে মিটিং গুলো নিয়ে। চীন এবং রাশিয়ার মতো একই স্কিমে কাজ করে। কাজাখস্তানে সম্ভবত, আমি বলবো না যে থাইল্যান্ড একটি ডিক্টেটরশিপ, তো এটা অথরিটেরিয়ান শাসন। হ্যাঁ, অস্তিত্ববাদী শাসন গড়ে উঠেছে। রাজার মুখাবয়ব প্রধানমন্ত্রী। তাহলে যেখানে ক্ষমতাকে সমালোচনা করা যায় না, তা একটি অথরিটেরিয়ান শাসন। কঠোর বোঝার মতো গল্প। এটা সেই গল্প যে রাজা আমাদের জন্য পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হয়। তাদের চারপাশে রাজাদের ছবি রয়েছে, কারণ থাইরা রাজাদের দেবীয় শক্তিতে বিশ্বাস করে। তারা কি করছে দেখুন, তারা সব জায়গায় নত হচ্ছে। আর তাদেরও কয়েক বছর আগে কিছু কঠোর প্রতিবাদ ছিল। এটা কি ছিল? এটা টেলিভিশনে দেখানো হয়েছিল। তারা কঠিন। আসলে তারা কোয়ার্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে প্রতিবাদকারীদের ঢুকতে দিচ্ছিল। তারা একে অপরের সম্পর্ক করছে, সবকিছু চারপাশের জীবন চলছিল। সেখানে একজন প্রধানমন্ত্রী ছিল যাকে কিছু মানুষ পছন্দ করত। কিছু মানুষ বলেছিল সে টাকা চুরি করেছে, অন্যরা বলেছিল সে। এখানে একটি গল্প আছে যে তাদের এখানে আমাদের মতো মিলিয়ন মিলিয়ন মহাকাশচারী নেই। মস্কোতে হচ্ছে, হ্যাঁ, এবং আমি কখনোই দেখিনি যে কিছু বন্ধ করা হয়েছে কোথাও। এটা সব তাদের সম্পর্কে নয়। এখানে ভালো। কিন্তু যদি একজন থাই তার দেশে কিছু পরিবর্তন করতে চায়, সে কিভাবে এটা করতে পারে? তাহলে তাকে প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত করতে হবে, নির্বাচনে যেতে হবে। সেখানেও রাজনৈতিক সবকিছু। যারা ঠেলা দিচ্ছে, প্রধানমন্ত্রীর সমালোচনা কঠিন। প্রধানমন্ত্রীকে গালাগালি করা যায় সব, আর মিটিং এ বের হওয়া উচিত নয়। মনে করো ক্ষমতাকে গালাগালি করা সহজ। থাইল্যান্ড তার বাসিন্দাদের প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। আমাদের দেশগুলো দুঃখজনকভাবে রাতের বেলা জাগরতে থাইরা গভীরভাবে বিশ্বাসী মানুষ। চাইনা টাউনে আমি থাকি, দেমালের ওপার থেকে ভক্তরা খুব জোরে শব্দ করছিল। মনে করি গির্জার জন্য আমাকে ঘন্টা বাজিয়ে জাগাবে। এখানে তাদের বিশাল একটি চাইনিজ মন্দির আছে। এটা আমরা আন্নির সঙ্গে সোনালী পাহাড়ের মন্দিরের দিকে উঠছি, শহরের ঐতিহাসিক অংশে হয়ে আছে। আগে এটা ব্যাংককের সর্বোচ্চ পয়েন্ট ছিল, ভবনগুলো আসেনি। অসাধারণ। এই মন্দিরটি থাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনে করা হয় যে এখানে বুদ্ধের নিজের একটি অংশের ধুলি রাখা আছে।
এটা শুধু দারুণ দৃশ্য নয়, এর পেছনে বড় ইতিহাসও আছে। ওয়াট সার্কিট ব্যাংককের প্রাচীন ব্যাংককের মন্দির ওয়াটারুনি পুরনো, যা ব্যাংকক শহর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই ছিল। বাংকে শতাধিক বৌদ্ধ মন্দির রয়েছে এবং সূর্যের আলোতে ঝলমল করছে। মন্দির ঝলমল করছে, মন্দির ঝলমল করছে, মন্দির ঝলমল করছে। সোনালী গম্বুজ, হ্যাঁ গম্বুজ নয় কিন্তু হ্যাঁ সোনালী সাজসজ্জা, সুন্দর মহিমান্বিত। থাইল্যান্ড এবং বাংকে মন্দির রয়েছে, এদের দেশের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব রয়েছে এবং খোলা এবং পানির জন্য সুবিধাজনক ভেন্ডিং মেশিন রয়েছে মন্দিরের মাঝখানে। এটা পাপ নয়। এখানে গঙ্গ বাজানোতে কোনো পাপ নেই। যদি বাড়ির পাশে বড় মন্দির না থাকে, স্থানীয়রা এমন ছোট ছোট অথর তৈরি করে। এটা চারপাশে জায়গায় আছে, এটা সব জায়গায়, মানে এটা সেখানে শর্ত সাপেক্ষে। রাত 11 দোকান 5-0 মিনিট একটি বিষয় রয়েছে। তারা কি দিনে এখানে আসে কিছু করে? হ্যাঁ, তারা আসতে পারে। যারা বিশ্বাস করে তারা আসে, বোতলগুলো রাখে লাল। আমি ঠিক জানি না কেন লাল। তারা সংক্ষেপে এই সোডা কিনে খুলে স্ট্রফিট করে এবং রাখে। ঠিকই, সোডা। হ্যাঁ, এটা গ্যাসযুক্ত পানীয়। এটা সম্ভবত লাল ফ্যান্টা। এটা যেন এটা, হ্যাঁ ঠিক এই ব্র্যান্ড। উপহারগুলোর মধ্যে সিগারেটও দেখা যায় এবং এগুলো তামাক জাতীয় নয়। থাইল্যান্ডের লোকেরা এতটাই অশুভ বিশ্বাসী অথবা অলস, কিন্তু ধর্মীয় কারণে তারা বছরের পর বছর কাজ না করতেও পারে। দামি হোটেল একসময় নির্মাণ শুরু হয়েছিল এবং সেখানে মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করে। বড় সংখ্যায় শ্রমিকরা তারা কাজ করতে না করেছিল। এমনকি মালিকরা নির্মাণ স্থগিত করতে প্রস্তুত ছিল। তারা একজন জ্যোতিষীকে ডেকে আনলেন। জ্যোতিষীরা কিছু দেখলেন, বলছেন আত্মাদের জন্য কিছুই নির্মাণ করেননি। আত্মারা রাগ করে, এমন তো করব, আমরা নির্মাণ করছি আল্টার। তাদের কাছে নিয়ে আসা উপহার দেওয়া, এবং তারা ইতিমধ্যে 2-5 বছর ধরে তাদের এখানে প্রতিদিন সন্ধ্যায় এই চলাফেরা চলছে। অনেকের শরীরে ট্যাটু আছে। হ্যাঁ, আমি দেখেছি হায়ারোগ্লিফ এবং লেখার সঙ্গে দেখা যাচ্ছে জাদুকরি ট্যাটু। এটি সাকান্ত নামে পরিচিত। এগুলো উপর রক্ষাকবচ হিসেবে আঁকা হয়। এটি কাজ করে। তারা একটি বিশেষ মধ্যাহ্নভোজ রাখে। বিশেষ করছি কিনারে অনেক রুশ ছেলেরা ও শুরু করছে মারধর, এবং তাছাড়া এটা নিষিদ্ধ নয়, কারণ আসলে যেমন ট্যাটু করা হতে পারে তাই না। এটি ছিল থাইল্যান্ডের একটি পর্ব, যা অনেক দিক থেকে এশিয়ার সবচেয়ে সাহসী দেশ বলা যায়। উদারীকরণ বিশ্বের জন্য অপেক্ষা করছে, কিন্তু থাইল্যান্ড নিশ্চিতভাবেই সবাই থেকে 500 বছর এগিয়ে, অন্তত তার ক্যালেন্ডার অনুযায়ী। অনেক দারুণ দেশ বাকি। আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো কিছু মিস। সব জায়গায় ধোঁয়া কারমানো।